আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আবারও আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পদার্থবিজ্ঞান। আমাদের আজকের নতুন অধ্যায় অষ্টম অধ্যায়, এবং এই অধ্যায়টা হচ্ছে আলোর প্রতিফলন। আশা করি সবার এক্সাম ভালো হয়েছে, সবাই ভালো মতো এক্সাম দিছো। এক্সাম সংক্রান্ত কোনো প্রশ্ন বা এক্সাম তোমরা যেখানেই এক্সাম দাও, সেই এক্সামের কোনো প্রশ্নে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে একটু জানায়ও, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। তো ঠিক আছে, আমরা শুরু করে ফেলি আমাদের আজকের অধ্যায় 8-এর আলোর প্রতিফলনের লেকচার 1। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো বা লাইট। এই জিনিসটা আসলে কি মিন করে? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলো জিনিসটা আসলে কি মিন করে, এটা থেকে আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। তো সবাই মনে রাখবা, আলো মানে শক্তি বা এনার্জি। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আমি তোমাদেরকে শক্তির কিছু রূপ পড়াইছিলাম। সেই শক্তির একটা রূপ হচ্ছে আলো। মনে রাখবা, শক্তি একাধিক রূপে থাকতে পারে, আলো হচ্ছে তার মধ্যে একটা রূপ। শক্তি চাইলে শব্দ আকারে থাকতে পারে, শক্তি চাইলে তাপ আকারে থাকতে পারে, শক্তি চাইলে আলো আকারেও থাকতে পারে। এই শক্তির একটা রূপ হচ্ছে আলো। স্যার, আমার এক্সামের একটা কোশ্চেনে প্রোব আছে, এর প্রবলেম আছে, এটা কবে দিব তাহলে আপনাকে? স্যার, বোর্ডের সিকিউ এ প্রবলেম, আনসার না দেখলে পারি না। আচ্ছা, ফার্স্টে সায়ন্তিকার অ্যান্সারটা দিই, এটা খুব সিম্পল অ্যান্সার। সেটা হচ্ছে বোর্ডের সিকিউতে প্রবলেম হয়, অ্যান্সার না দেখলে পারি না। এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না, এটা তোমার একার না। কোনো কোনো প্রশ্নে আমারও এই প্রবলেম হয়। এটা পুরোটা আসলে প্র্যাকটিসের উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত দেখবা তোমার এই প্রবলেমটা দূর হবে। শুরুর দিকে তুমি যদি একটা দুইটা ম্যাথ করো, তখন দেখবা তোমার এই প্রবলেমগুলো হচ্ছে তুমি অ্যান্সার না দেখলে আসবে না, বা অ্যান্সার মিলানোর একটা ব্যাপার কাজ করবে। এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না। তুমি যদি আরো বেশি প্র্যাকটিস করতে পারো তাইলে আমার মনে হয় এই প্রবলেমটা দূর হবে। আর ফাহিমা রোকসানা, ওর নামটা ভুলে গেছি, কি যেন ছিল। আচ্ছা, ভুলে গেছি, তুমি আবার একটু বলো আমাকে তোমার এক্সামের একটা কোশ্চেন, ওটার প্রবলেম। হ্যাঁ, আমি প্রবলেম বক্স একটা গ্রুপে দিয়ে দিব আবার, কালকে বা পরশু বা সামনের সপ্তাহে। ওখানে তুমি যদি প্রবলেমটা আমাকে দেখাও তাহলে আমি ইনশাল্লাহ তোমার এই প্রবলেমটা সলভ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে আগাই। আলো হচ্ছে শক্তি বা এনার্জি, শক্তির একটা রূপ হচ্ছে আলো। এখন কোশ্চেন হচ্ছে, সবাই খেয়াল করো, আলো সিলমা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, সিলমা। ওয়ালাইকুম আসসালাম মাহির, কি খবর, কেমন আছো? আচ্ছা, তো আলোর একটা ধর্ম হচ্ছে কণা, আর আরেকটা ধর্ম হচ্ছে তরঙ্গ। তোমাদের বইয়ে এই জিনিসটা দেওয়া নাই, আমি তোমাদেরকে এটা পড়াই দিচ্ছি। কোনো কোনো বিজ্ঞানী বা সায়েন্টিস্ট আলোকে কণা হিসেবে দেখে, কোনো কোনো বিজ্ঞানী বা সায়েন্টিস্ট আলোকে তরঙ্গ হিসেবে দেখে। তো আমি তোমাদেরকে একদম নাম সহ মেনশন করে দেই। কণা, এটার
প্রবর্তক হচ্ছে নিউটন। আমরা নিউটনকে তো চিনি সবাই। স্যার আইজাক নিউটন গতি সূত্রের জন্য বিখ্যাত, বাট তোমাদেরকে বলি গতির সূত্র বাদেও আলোতেও তার অনেক অবদান আছে। থাকে না অনেক লোক সব পারে, নিউটন কাইন্ড অফ দ্যাট, উনি সব পারে। আলো জিনিসটা এক ধরনের কণা, এই কনসেপ্টটা প্রথম যে দেয় তার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। এটা একটু সবাই মনে রাখবা। ওদিক দিয়ে আলো যে তরঙ্গ, এই কনসেপ্টটা দেয় আরেকজন সায়েন্টিস্ট। তোমরা এনার নাম কেমিস্ট্রিতে পাবা। ওনার নাম হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আমার মনে হয় কেমিস্ট্রিতে পরমাণু বলে যে একটা চ্যাপ্টার আছে না, সেখানে তোমরা অবশ্যই দেখছো যে রাদারফোর্ডের মডেল ম্যাক্সওয়েলের তত্ত্বকে সাপোর্ট করে না। চিন্তা করে দেখো ম্যাক্সওয়েল কি মাপের একজন সায়েন্টিস্ট, উনার তত্ত্বের সাথে রাদারফোর্ডের মডেল মিলে না। তো রাদারফোর্ড ঠিক না, ম্যাক্সওয়েল ঠিক, রাদারফোর্ড ভুল। সো বুঝাই যাচ্ছে ম্যাক্সওয়েল অনেক ইনফ্লুয়েন্সিয়াল একজন সায়েন্টিস্ট। তো উনি প্রথমবারের মতো, সরি প্রথম না, উনার আগে অনেকে বলছে, তবে উনার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি ছিল। তরঙ্গ, আলো, এই কনসেপ্টটার জনক হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল। তা আমি এটাও তোমাদেরকে একটু বলে দেই, তোমরা একটু মনে রাখবা। আলো দুই ধরনের ধর্ম দেখায়, এই যে আমি লিখে দিলাম, দুই ধরনের ধর্ম, একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে তরঙ্গ। এবং দুইজন খুবই 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 বিখ্যাত এবং ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট, একজন হচ্ছে নিউটন, যিনি দাবি করেন আলো হচ্ছে কণা, ছোট ছোট কণা। আলোকে আমরা যদি ভাঙি ছোট ছোট কণা পাবো। তোমরা অনেকে জানো মনে হয়, না জানলে আমি তোমাদেরকে বলে ফেলি, সবাই একটু মনে রাখবা, খেয়াল করো। এই যে আলো, আলো হচ্ছে কণা। মনে রাখবা এই কণাটার নাম হচ্ছে, শুনছো অনেকে, ফোটন কণা। আবার ওদিকে সবাই মনে রাখবা একটু আগে তোমাদেরকে পড়াইছি, আলো চাইলে তরঙ্গও তো হইতে পারে। মনে রাখবা এই তরঙ্গটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা আমরা বাংলায় এটাকে বলি তাড়িত চৌম্বক তরঙ্গ। আমরা বাংলায় এটাকে বলি তাড়িত চৌম্বক তরঙ্গ। সিকিউ এর ঘ অনেক হার্ড লাগে, কি চায় অ্যান্সারে এটাই বুঝি না। তুমি প্রবলেমগুলো আমাকে পাঠাও, এটা আস্তে আস্তে করতে করতে তুমি বুঝতে পারবা যে এইটা কত ইজি। প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। তাই সিলমা তুমি টেনশন নিও না, তুমি ওই যে আমি একটা প্রবলেম বক্স দিব, যে প্রবলেম বক্সে তোমাদের আবার যদি যাদের অনেক ডাউট আছে সেই ডাউটগুলো তোমরা সলভ করে নিতে পারবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমাদেরকে আবারও আমি একটু রিক্যাপ দেই। আলো কণা হিসেবেও আচরণ করে, কণার নাম কি? ফোটন কণা। আলো তরঙ্গ হিসেবেও আচরণ করে, তরঙ্গের নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চৌম্বক তরঙ্গ। মনে রাখবা। জুই ফিজিক্সে 90 আসছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাকিরাও ট্রাই করবা, সবাই ট্রাই করবা ইনশাআল্লাহ। চলো আমরা এতটুকু যে শিখলাম, এইটুকু শিখার উপর বেস করে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এ আসা একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে আলো কোন ধরনের তরঙ্গ। তো তোমাদের বলে ফেলি, একটু আগে তোমাদেরকে আমি পড়াইছি
আলো হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ, তো তড়িতের আরেকটা নাম হচ্ছে বিদ্যুৎ। তো তাড়িত চৌম্বক তরঙ্গ যা বলে, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু তাই মিন করে। তাই সবাই মনে রাখবা, এখানে আলো কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ না, অনুপ্রস্থ তরঙ্গ না, যান্ত্রিক তরঙ্গ না, এটা হচ্ছে এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। জুই, ভেরি গুড অ্যান্সার। না জুই, অ্যান্সার এ না, অ্যান্সার কিন্তু বি। তোমাদের বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ এগুলো আমরা তরঙ্গ অধ্যায়ে শিখছি। অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, এটার উদাহরণ হচ্ছে শব্দ। যদি তোমাদেরকে কখনো পরীক্ষায় কোশ্চেন করে শব্দ কি ধরনের তরঙ্গ, তোমরা বলবা শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু আলো কোন ধরনের তরঙ্গ, মনে রাখবা আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা তাড়িত চুম্বক তরঙ্গ, বা অলসো নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর আবিষ্কারকের নাম কি? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের আবিষ্কার হচ্ছে এইটা। তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা ফেসবুকে লাইভ হচ্ছে, তোমরা তোমাদের বাসায় ক্লাসটা করতেছো, তোমাদের বাসায় যে ইন্টারনেটের সাপ্লাই দেওয়া হচ্ছে এটা কিন্তু তারহীন প্রযুক্তি। তোমাদের বাসায় রাউটার, ওয়াইফাই আছে, তারহীন প্রযুক্তি। এই তারহীন প্রযুক্তিতে ব্যবহার করা হয় তাড়িত চুম্বক তরঙ্গ। মনে রাখবা, তাড়িত চুম্বক তরঙ্গ আছে বলেই এই যে আমি দূরে, তোমরাও দূরে, বাট মনে হচ্ছে না আমরা খুবই কাছাকাছি আছি, মনে হচ্ছে আমি এই রুমে ক্লাস নিচ্ছি, তুমি পাশের রুমে আছো। তো এই কনসেপ্টটাই হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। প্রিটি মিস্টেক, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, ভুল হইতেই পারে। সুবহে সাদিকা, ওয়ালাইকুম আসসালাম স্যার, প্রিপারেশন ভালো ছিল না, তার মধ্যে 64 মার্কস পেয়েছি, ব্যাড নাকি ভেরি ব্যাড? 64 মার্কস পাইছো। আমার কাছে মনে হয় যে কেউ যদি এক্সামে কম মার্কস পায় এটা তখনই ব্যাড যদি সে পরবর্তী তার কষ্ট না করে। তুমি কম পাইছো, এখন তুমি যদি আরো কষ্ট করো তাহলে এটা ব্যাড না। কেন? তুমি এখান থেকে যে ভুলগুলা করছো, এই ভুলগুলার শিক্ষা লাভ করে তুমি যদি পরের এক্সামে ভালো করো তাহলে অবশ্যই গুড। কোনো একটা এক্সামে খারাপ করাটা দোষের কিছু না, বাট এই খারাপ করাটাকে ওভারকাম করে পরের এক্সামে ভালো করাটা হচ্ছে আসল টার্গেট নেওয়া উচিত। ধরো তুমি তোমার স্কুলের এক্সামে 90, 100, 90, 100 পেয়ে পেয়ে বোর্ড পরীক্ষায় খারাপ করলা, তুমি কি এটা চাও? নাকি স্কুলের পরীক্ষায় খারাপ করে 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 কষ্ট তুমি কিন্তু করতেছো, বোর্ডে ভালো করলা, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। তাই কেউ যদি রেজাল্ট খারাপ করো কোনো সমস্যা নাই, তুমি পড়তে থাকো, পড়া চালায় যাও। তো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটা আমরা পেরে গেছি। আমরা ঢাকা বোর্ড 2020-এর আরেকটা প্রবলেম সলভ করব। খেয়াল করে দেখো, এই প্রবলেমটা হচ্ছে সূর্যের আলোর ক্ষেত্রে। কি লেখা? সূর্যের আলোর ক্ষেত্রে, আমার কথা হচ্ছে সূর্য হোক বা যাই হোক, আলোর ক্ষেত্রেই ও আচ্ছা, এটার কোশ্চেনটা আমি নাই করে দিছি। হায় 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 হায়, এটার কোশ্চেনটা কোথায়? নাই। আচ্ছা সরি, মাই মিস্টেক, এটা কোনো কারণে হয়তো ঝামেলাটা হইছে। তোমরা আমাকে বলো, সূর্যের আলোর ক্ষেত্রে এটি তাড়িত চুম্বক তরঙ্গ, এটা ঠিক ইনফরমেশন। এটি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ, এই কথা সত্যি। তাড়িত চুম্বক তরঙ্গ কিন্তু এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এটাও ঠিক। এখন তোমাদের মনে হইতে পারে যে তাইলে এইখানে কেন আমরা এটাকে কাটছি? এখানে যদি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ থাকে তুমি আর কিছু দাগাইতে পারবা না, কিন্তু মনে রাখবা যেটা তাড়িত চুম্বক তরঙ্গ সেটা একই সাথে অনুপ্রস্থ তরঙ্গ। বাট অনুপ্রস্থ তরঙ্গ এই পরিচয়টা তার পরের পরিচয়, শুরুর দিকের পরিচয় হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। আমি আগের দিন যে সৃজনশীল পড়ে গিয়েছি সেটাই এক্সামে ছিল, কিন্তু আমি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, ভুল হবেই, আবার ঠিক করবা ইনশাআল্লাহ। আমরা আবার এক্সাম শুরু করব। কম্পাঙ্ক বেশি হলে বেগও বেশি হয়, তোমাদের মনে আছে কিনা জানি না, এটা তো 8 নাম্বার চ্যাপ্টার। এর আগের 7 নাম্বার চ্যাপ্টারে আমি তোমাদেরকে বলছিলাম যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই তরঙ্গের লেকচারগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। তো তোমরাই আমাকে বলো তো, এফ যত বেশি হবে ভি এর মানও তত বেশি হবে, আর এফ যত কম হবে ভি এর মানও তত কম হবে। তার মানে এটাও ঠিক। তো এখানে কোশ্চেনটা আসলে নাই কোনো কারণে, সরি। তো অ্যান্সার হচ্ছে তিনটাই, 1, 2, 3।
সরি, টাইপিং মিস্টেক। টাইপিং এর কারণে কোনো কারণে হয়তো এটা চলে গেছে। মুস্তাকিম শিহাব, ওয়ালাইকুম আসসালাম, কি খবর সবার? ভালো আছো নিশ্চয়ই। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, আমাদের আজকের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। টপিকটা হচ্ছে আলোর প্রকৃতি। সবাই এখানে খেয়াল করে দেখো, খুবই ছোট ছোট করে লেখা, বাট আমি তোমাদেরকে বলতেছি। একটু আগে তোমাদেরকে আমি একটা কনসেপ্ট পড়াইছি। কনসেপ্টটা হচ্ছে আলো। এটা হচ্ছে তরঙ্গ। সবাই, আলো কি? তরঙ্গ। আলো যদি তরঙ্গ হয়, তোমরা জানো মনে হয় তরঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ল্যামডা, বা এটাকে বলা হয় তরঙ্গ ধর্ম। এখানে কিছু ল্যামডা দেওয়া আছে, এখানে কিছু ল্যামডা দেওয়া আছে। মাহির, লেকচার শিট মানে ক্লাস নোটগুলা কি আপলোড হচ্ছে না? আমাকে একটু জানায়ও তো। ক্লাস নোটগুলো তো আছে মনে হয়। মাহির, তোমার কোশ্চেনটা আমি ঠিক বুঝি নাই, তুমি আমাকে একটু কোশ্চেনটা আরেকবার কইরো। ওকে, এখানে দেখো কিছু ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তোমাদেরকে একটু বলে ফেলি, এটা পরীক্ষায় আসে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু বলি, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা, তার থেকে কিছুটা বড় তরঙ্গ হচ্ছে এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট রে, তারপরে দৃশ্যমান আলো, তারপরে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। আমি একটু সিরিয়ালটা তোমাদেরকে বলে দেই। আমরা যে সিরিয়ালে যাব সেটা হচ্ছে ছোট থেকে বড়। সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা, তার থেকে বড় হচ্ছে এক্স রে, এক্স রে থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউভি। সবাই, ইউভির আরেকটা নাম হচ্ছে আলট্রা ভায়োলেট রে। স্যার, আমি পরীক্ষা দেবার কারণে তরঙ্গ অধ্যায়ের প্রথম দুটি ক্লাস করতে পারিনি, এসে দেখি ক্লাস দুটি ডিলিট হয়ে গেছে। রসায়নের ক্লাসে করতে পারিনি, অধ্যায়গুলি শেষ করব। অধ্যায় 7 যেটা তরঙ্গ শব্দ, এটার টোটাল 4টা ক্লাস হয়েছে আর একটা রিভিউ ক্লাস হয়েছে, টোটাল 5টা ক্লাস। প্রত্যেকটা ক্লাস ফেসবুকে থাকার কথা, কিন্তু তোমরা জানো ফেসবুক একটা সার্টেন টাইমের পর ভিডিও আগে এরকম করতো না, কিন্তু এখন ভিডিও ডিলিট করে দিচ্ছে। এটা কেন করতেছে ফেসবুক আল্লাহ জানে। তো আমরা এই জন্যে ভিডিওগুলা, ওয়েবসাইট আছে একটা, তোমরা ওয়েবসাইটটাই লগ ইন করবা। তোমরা একটা কাজ করবা, আমি একটু লিখে দেই তোমাদেরকে। তোমরা গুগলে যাবা, গুগলে দেখবা এমপি বিয়ান, mpbian.com। mpbian.com-এ যাবা, আর তোমাদের এই কোর্সের জন্য সবার একটা করে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে। রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে তোমরা যদি তোমাদের আইডিতে যাও, আইডি খুলতে হবে, কিন্তু আইডি খোলার পর তোমরা দেখবা অপশনে কোর্স সমূহ বলে একটা ব্যাপার আছে। ওই কোর্স সমূহে ক্লিক করলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। কোর্স সমূহে ক্লিক করতে হবে, বারবার ক্লিক করতে হবে। আচ্ছা যাও,
কোনো টেনশন নাই। আজকের ক্লাসে তো আর সম্ভব না, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয় এটা দেখাই দিব না। আজকে তো সম্ভব না, আজকে পড়াইতে হবে। নেক্সট দিন ক্লাসের শুরুতে আমি একটু দেখাই দিব না কিভাবে ওয়েবসাইটে ঢুকতে হবে, তোমরা ঢুকলে পাবা। আর অথবা আমাদের একজনের নাম্বার আছে তোমাদের কাছে, আমাদের ভাইয়ের যে নাম্বারটা, ওই নাম্বারে তোমরা কল দিয়ে সাপোর্ট পাবা ইনশাআল্লাহ, টেনশন নাই। তো ঠিক আছে, আমি আবার টপিকে চলে আসি। গামা, এক্স রে, ইউভি, তারপরে হচ্ছে দৃশ্যমান আলো, এবং তার থেকে হচ্ছে আইআর। সবাই মনে রাখবা আইআর মানে কি? ইনফ্রারেড। আইআর মানে ইনফ্রারেড। আর তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, এবং সবচেয়ে বড় হচ্ছে রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ। রেডিও ওয়েভ, এটা কেন লিখে দিলাম? এটা পরীক্ষায় আসে এবং এটা তোমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায় আসে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সবাই এটা মনে রাখবা। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো হচ্ছে টোটাল 7টা। দৃশ্যমান আলো টোটাল 7টা। সবাই এটা একটু মনে রাখবা, আমি কালার ওয়াইজ লিখে দিচ্ছি। বেগুনি, তারপরে হচ্ছে নীল, আচ্ছা সরি, আরে আচ্ছা এখানে তো নীল আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, এবং হচ্ছে লাল। সবাই একটু মনে রাখবা, সূর্য থেকে 7টা আলো পাওয়া যায়। এই 7টা আলোগুলা হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তোমাদেরকে একটু বলি, এই প্রত্যেকটা বর্ণ বা কালারের তরঙ্গ দৈর্ঘ্য আছে, এবং এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। তোমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলা একটু মনে রাখবা, আমি লিখে দিচ্ছি। 380 থেকে 424 ন্যানোমিটার। এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট, এগুলাকে আমরা ন্যানোমিটারে প্রকাশ করি। তোমরা জানো মনে হয় ন্যানোমিটার খুবই ছোট। তো 380 থেকে 424 ন্যানোমিটার। তারপরে মনে রাখবা 424 থেকে 450 ন্যানোমিটার, 450 থেকে
500 ন্যানোমিটার, 500 থেকে 575 ন্যানোমিটার, 575 থেকে 590 ন্যানোমিটার, 590 থেকে 647 ন্যানোমিটার, আর ফাইনালি 647 থেকে 780 ন্যানোমিটার। তো এটা অনেকে এমসিকিউতে আসে মাঝে মাঝে, মুখস্থ রাখতে পারলে রাখবা, না রাখতে পারলে সমস্যা নাই, আস্তে আস্তে করে ফেলতে পারবা। তো হ্যাঁ, এইটাকে অনেকে সংক্ষেপে বলে বেনিয়া সহকলা। সবাই এটা একটু মনে রাখতে পারো চাইলে, সবাই এটাকে বলে বেনিয়া সহকলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহকলা। এগুলো হচ্ছে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। মোশাররফ হোসেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? তো চলো, এতটুকু ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা এখন আমাদের পরবর্তী এমসিকিউটা সলভ করব। মানুষের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700। আমি তোমাদেরকে পড়াইছি 380 থেকে 780। এটা মতভেদে আলাদা আলাদা হয়। এক একজন মনে করে 400 থেকে শুরু, আবার কেউ মনে করে 700-তে শেষ। তাই এখানে বোর্ডের যে অ্যান্সারটা সবাই মনে রাখবা, বোর্ডের যে অ্যান্সারটা এটা হচ্ছে 400 থেকে 700। শোনো, কালারের ব্যাপারটা পুরোপুরি পার্সপেক্টিভ। কালারের ব্যাপারটা পুরোপুরি পার্সপেক্টিভ। যেমন তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে এটা দেখো, অনেকগুলা কালার না এখানে। আমাকে একটু বলো তো হলুদটা কোথায়? এটা কোথায় শুরু হয়েছে? অনেকে বলবা হলুদ তো এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা হলুদ, এটা হলুদ। আসলে কোনটা যে হলুদ এটা এক একজন এক একটা বলে। যেমন দেখো তো, আমি যদি বলি এই কালারটা, এটা কি হলুদ? আচ্ছা বলো তো এই কালারটা, এটাও কি হলুদ? বলো এই কালারটা, এটাও একটু হলুদ না? তো এই জন্যে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে এটা, কেউ বলে ওইটা। তাই এই কারণে বোর্ডের যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 400 থেকে 700। তবে আমি তোমাদেরকে বলি, প্রকৃতপক্ষে অনেক বইয়ে, আবার অনেক বই মানে কোন বই না, বোর্ডের বইটা না, বাইরের বেশ কিছু বইয়ে এটা 380 থেকে 780 পর্যন্ত। তাই এই ধরনের প্রবলেম যখন পরীক্ষায় আসবে, তোমরা মনে রাখবা মানুষের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তোমরা এটা দাগাবা 400 থেকে 700 ন্যানোমিটার। যদি এতটুকু বুঝি, ময়মনসিংহ বোর্ড 2021 সেম প্রবলেম আবার আসছে। অ্যান্সার হচ্ছে 400 থেকে 700। এটাও কিন্তু 400 থেকে 700, কিন্তু এটা মাইক্রোমিটার। এটাও 400 থেকে 700, মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার, ন্যানোমিটার থেকে ন্যানোমিটার, বাট এটা 300 থেকে, তো 300 আসলে হবে না। অ্যান্সার হচ্ছে আমাদের 400 থেকে 700। এখন সিলেট বোর্ড 2022-এ একটা প্রবলেম আসছে। প্রবলেমটা কি? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখানে শুরুতে যারা ছিল তাদের তরঙ্গ দৈর্ঘ্য ছিল কম, নিচে যারা ছিল তাদের তরঙ্গ দৈর্ঘ্য ছিল বেশি। তো আমরা দেখি তো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এখানে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল কিন্তু 780 ন্যানোমিটার। বাট বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য, তোমরাই বলো, বেগুনি দিয়ে শুরু হয়েছে না জিনিসটা, যেটা দিয়ে শুরু হয়েছিল তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম ছিল। এই তো জুই, জুই পেরে গেছে। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। সিলেট বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। বরিশাল বোর্ড 2021-এ আসা একটা প্রবলেম। এই প্রবলেমটা বলতেছে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা? তোমাদেরকে আমি এটাও একটু আগে পড়াইছি, তোমাদের মনে আছে? সবচেয়ে ছোট ছিল গামা,
তারপরে এক্স রে, তারপরে ইউভি, তারপরে দৃশ্যমান আলো, তারপরে আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। তার মানে এদের মধ্যে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা। তাই সবাই মনে রাখবা, এখানে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে গামারে। গামারের থেকে কিছুটা বড় এক্স রে, এক্স রে থেকে কিছুটা বড় হচ্ছে ইনফ্রারেড, তার থেকে কিছুটা বড় হচ্ছে রেডিও ওয়েভ। ফাইজা, আচ্ছা ওর নাম হচ্ছে ফাইজা। ফাইজা ভেরি গুড। সিলমা পারছে, পিয়াল পারছে, সায়ন্তিকা পারছে, ভেরি গুড। এই তো সবাই। চলো তো আরেকটা প্রবলেম সলভ করি। সিলেট বোর্ড 2020-এ আসা একটা প্রবলেম। এই প্রবলেমটা বলতেছে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তো আমরা দেখতে হবে ছোট মানে শুরুর দিকে যেটা। বেগুনি কি আছে? না, নীল তো আছে। আমাদের অ্যান্সার হচ্ছে নীল। তারপরে এগুলো যাওয়াই লাগবে না, কেন বলতো? হলুদ, সবুজ, লাল এগুলো সবগুলোর তরঙ্গ দৈর্ঘ্য নীলের থেকে তো বড়। সিরিয়ালি প্রথমে যে থাকে, সিরিয়ালে প্রথমে যে থাকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখো 380 একটু করে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, 780-তে সবচেয়ে বড় হয়েছে। তাহলে বুঝাই যাচ্ছে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, তারপরে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ওকে, এখন আমরা একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে খুব মজার একটা প্রবলেম। দিনাজপুর বোর্ড 2021। প্রবলেমটা হচ্ছে রিমোট কন্ট্রোলার। আমরা টিভি বা এসি বা আরো অনেক কিছু কন্ট্রোল করার ট্রাই করি যে কন্ট্রোলার দিয়ে দূর থেকে। এটাকে কি বলা হয়? রিমোট কন্ট্রোলার। রিমোট কন্ট্রোলার থেকে কোন ধরনের আলো বের হয়? এটা আমি করাই দিব না, আমি চাই তোমরা এটা সলভ করো। বলো তো রিমোট কন্ট্রোলার থেকে কোন আলো বের হয়? দেখি কে বলতে পারে। তোমাদেরকে একটু টাইম দিলাম, 1 মিনিট, ট্রাই করে দেখো তো। আমাকে জানাও এটা কি হবে। রিমোট কন্ট্রোলার থেকে কোন ধরনের আলো বের হয়? ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে সঠিক উত্তর। মাইক্রোওয়েভ হবে না, আলট্রাভায়োলেট হবে না, মাইক্রোওয়েভ হবে না। ফাইজা পারছে ইনফ্রারেড। এই সবাই মনে রাখবা ইনফ্রারেড। আমি তোমাদেরকে একটু বলি, ইনফ্রারেড এটা বের হয় রিমোট কন্ট্রোলার থেকে। রিমোট কন্ট্রোলার থেকে ইনফ্রারেড বের হয়, এটা একটু মনে রাখবা। তোমাদের বলে রাখি, এখানে তোমরা মনে রাখবা একটা জিনিস, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল এগুলাকে বলা হয় দৃশ্যমান আলো। কি আলো? দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো হচ্ছে 7টা। এর আগে যে ছিল, খেয়াল করে দেখো, আলট্রাভায়োলেট। দৃশ্যমান আলোর আগে ছিল আলট্রাভায়োলেট, আর দৃশ্যমান আলোর পরে হচ্ছে ইনফ্রারেড। এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। আলট্রাভায়োলেট আমরা খালি চোখে দেখতে পারি না, ইনফ্রারেডও আমরা খালি চোখে দেখতে পারি না। তো তোমাদেরকে একটু বলে ফেলি, আলট্রাভায়োলেট যেটা এখানে, আর ইনফ্রারেড যেটা, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। আলট্রাভায়োলেট দিয়ে জাল টাকা শনাক্ত করা হয়, আর ইনফ্রারেড দিয়ে এই যে একটু আগে তোমরা দেখলা রিমোট কন্ট্রোল। এগুলা তোমরা খালি চোখে দেখতে পারবা না, এগুলা দেখার জন্য ক্যামেরা লাগে। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, সবাই একটু খেয়াল করে দেখো। এই যে দেখো আমার হাতে একটা রিমোট আছে, এই দেখছো রিমোট। এই যে এই রিমোট থেকে
এই যে রিমোট থেকে আমি বাটন টিপতেছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এদিক থেকে একটা কালার বের হয়, এটা ক্যামেরায় দেখতে পাওয়ার কথা। দেখি তো তোমরা কি দেখতে পাচ্ছ? না, ক্যামেরায় তোমরা এটা দেখতে পাচ্ছ না। তাহলে দাঁড়াও, আমার কাছে আরেকটা রিমোট আছে, তোমরা আমাকে 1 মিনিট সময় দাও। হ্যাঁ, এই যে এখানে আরেকটা রিমোট আছে, এই রিমোট থেকে ইনফ্রারেডটা তুমি ক্যামেরায় দেখতে পারবা। এই যে দেখো, আমি এটা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরায় দেখো তো দেখা যাচ্ছে কিনা। না, তোমাদের ক্যামেরাতেও দেখা যাচ্ছে না। এটা মোবাইলের ক্যামেরায় দেখা যাবে। আমি তোমাদেরকে বলি, এটা মোবাইলের ক্যামেরায় দেখা যায়। আমি একটু চেক করে তোমাদেরকে জানাই, 1 মিনিট। আচ্ছা, তোমরা একটু দেখো এটা পারো কিনা দেখতে। দেখা যাচ্ছে, বাট তোমরা দেখতে পারবা কিনা আমি আসলে জানি না। সরি। দেখো, এই যে মোবাইলের ক্যামেরায় আমি ট্রাই করতেছি তোমাদেরকে দেখানোর, না দেখা তো যাচ্ছে না, সরি। না, দেখা যাচ্ছে না, সরি সরি সরি। না, দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা, হালকা করে কি একটু দেখা যায়? না, এটা সামনাসামনি হলে তোমরা দেখতে পারতা। তোমরা একটা কাজ করবা, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই। তোমরা একটা কাজ করবা, তোমাদের বাসায় যে রিমোট আছে না, সেই রিমোটটা তোমরা এরকম টিপবা, দেখবা কিছু দেখা যায় না। ফোনের ক্যামেরায় তোমরা দেখবা, তোমরা এটা দেখতে পারবা। ফোনের ক্যামেরাতে দেখা যায়, খালি চোখে দেখবা না। এই যে দেখো, আমি দেখতেছি না, কিন্তু কিন্তু মোবাইলের ক্যামেরায় এটা দেখা যায়। তাই মোবাইলের ক্যামেরায় এটা দেখতে পারবা। এটাকে বলা হয় ইনফ্রারেড। আরেকবার, এটাকে কি বলা হয়? ইনফ্রারেড। এটা তোমরা ট্রাই করে দেখো তোমাদের বাসায়। এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা তোমাদের বাসায় যে টিভির রিমোটটা আছে, ওইটা ফোনের ক্যামেরায় নিয়ে দেখবে ওইটা জ্বলে। মোবাইলের ক্যামেরা এটাকে ডিটেক্ট করতে পারে, কিন্তু আমাদের চোখ এটাকে ডিটেক্ট করতে পারে না। আমাদের চোখ এটাকে পারে না। ইনফ্রারেড আমরা ডিটেক্ট করতে পারি না, এটা ফোনের ক্যামেরা পারে। তো এখন তোমাদের মনে হতে পারে যে ফোনের ক্যামেরা কি অনেক পাওয়ারফুল ক্যামেরা, আর আমাদের চোখের ক্যামেরা কি অনেক খারাপ ক্যামেরা? ব্যাপারটা এরকম না। উপরওয়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে অনেক পাওয়ার টাওয়ার দিয়ে, আমাদের অনেক ডিফেন্সিভ মেকানিজম আছে। তো তোমাদেরকে বলে রাখি, আলট্রাভায়োলেট আর ইনফ্রারেড যে আছে না, এই দুইটা অনেক ক্ষতিকারক। এই দুইটা আমাদের চোখে যাতে ঢুকতে না পারে, তাই উপর থেকে আমাদেরকে এই পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে যে আমরা আমাদের চোখকে আলট্রাভায়োলেট আর ইনফ্রারেড থেকে বাঁচাইতে পারি। যে কারণে আল্লাহ চাইলে, আমরা উপরওয়ালা চাইলে আমরা অনেক বছর বাঁচতে পারবো। কিন্তু তোমরা জানো কিনা জানি না, বিড়াল, ওর কিন্তু রাতের বেলা একটা ভিশন আছে, এটাকে বলে নাইট ভিশন। ও ইনফ্রারেড রে ডিটেক্ট করতে পারে। ওর চোখের মধ্যে এই পাওয়ারটা আছে। ও রাতের বেলা ইনফ্রারেড রের মাধ্যমে দেখবা চোখটাকে জ্বলায় ফেলে, চোখ জল করে, আর ও তখন রাতের বেলা অনেক কিছু দেখতে পারে। এই পাওয়ারটা যে ও পাইছে, এটার কনসিকুয়েন্স বা ফলস্বরূপ ওর দেখবা লঞ্জিভিটি কম, ওর জীবনের যে আয়ুষ্কাল এটা কিন্তু কম। একটা বিড়াল কত বছর? 12-15 বছর বাঁচে, এর বেশি কিন্তু বাঁচতে পারে না। চম্পা আইরিন বলতেছে, জুই বলতেছে, আমাদের চোখ কত পিক্সেল? আমাদের চোখের পিক্সেল আনলিমিটেড, অনেক পিক্সেল। পিক্সেল ব্যাপারটা আসে ক্যাপচারিং এর বেলায়, তো আমরা তো সবই ক্যাপচার করতে পারি। মনে রাখবা, আমাদের চোখের পিক্সেল অনেক বেশি। একটা ফোন যত পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে ছোট ছোট ডটের মতো আর কি। তা আমাদের চোখ অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস দেখতে পারে। কখনো কেউ মাপে নাই আমাদের চোখের পিক্সেল কত, কিন্তু আমাদের চোখের পিক্সেল অনেক বেশি। ফোনের থেকে তো বেশি, এটা শিওর। কেননা ফোন যা পারে এটা তো আমাদের চোখকে ঘিরেই পারে। আমি একটা ছবি তুললাম ফোনে, ফোন থেকে একটা ছবি তুললাম, এটা তো আমাদের চোখে দেখার জন্যেই।
তাই তোমার যদি মনে হয় যে আমাদের চোখের পিক্সেল এটা ফোনের থেকে কম, এটা ভুল। আমাদের চোখ অনেক বেশি পিক্সেল। পিক্সেলের ব্যাপারটা হচ্ছে কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে একটা ছবিকে ভাগ করা যায়, এটাকে আমরা পিক্সেল বলি আর কি, বা আমি যেটা জানি আর কি। ওকে, সবাই এতটুকু যদি বুঝো, তো ঠিক আছে। আমাদের আজকে এটা একটা বেসিক ক্লাস, আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী পার্ট থেকে শুরু করব। আগে বলে ফেলি, এই চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন আছে, তাই তোমরা চেষ্টা করবা রেগুলার ক্লাস করার। আর আমি একটু দেখতেছি যে চ্যাপ্টার 7 এর ভিডিওগুলো ওয়েবসাইটে কেন দেখা যায় না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়া হবে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।